হ্যালো এভরিওয়ান, আজকে শুরু করতে যাচ্ছি প্রোগ্রামিং এর একটি সিরিজ। এই সিরিজে আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখব ছোট ছোট প্রোগ্রাম দেখার মাধ্যমে। আর হচ্ছে এটা আমরা এই কোর্সটা আমরা সম্পন্ন করব কোড ব্লকস নামক আইডিতে। আমার কাছে আছে কোড ব্লকসের 17.12 ভার্সন। আর হচ্ছে আর কিছু মাথায় আসছে না, সরাসরি কোডেই চলে যাই। তো আমরা সর্বপ্রথম কোড ব্লকস ওপেন করব এবং কোড ব্লকসের ফাইল থেকে নিউতে যাব। নিউ থেকে আমরা একটা এমটি ফাইল ক্রিয়েট করব। তো ফাইল ক্রিয়েট করার পর আমরা সর্বপ্রথম এটা সেভ করে নেব, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা সেভ না করব আমাদের কালার ফরম্যাটিংগুলো দেখাবে না। তো আমরা ফাইল থেকে যাব সেভ ফাইল, আর এখানে যে অলরেডি সিলেক্টেড আছে সি বা সি প্লাস প্লাস ফাইলস, না থাকলে এটা আমাদের করে নিতে হবে। তারপর আমরা ফাইলের একটা নাম দিব, দেই এটা part01। তারপর দিব ডট সিপিপি। ডট সিপিপি হচ্ছে আমাদের সি প্লাস প্লাস এর ফাইল এক্সটেনশন। দিলাম সেভ। এখন আমরা যা লিখবো ওটা কালার ফরম্যাটিং হয়ে আসবে। যেমন এখানে আমরা যদি লিখি সি আউট, এটা কিন্তু একটা কালার যেমন গ্রিন কালার প্রদর্শন করছে, কিন্তু আমরা যদি আর একটা এমটি ফাইল নেই ওখানে লিখি সি আউট, এটা কোনো কালার প্রদর্শন করছে না। এই কারণেই আমরা প্রথমে সেভ করে নিলাম। তো সি আউট লিখেছি। সি আউটের কাজটাই আমরা সর্বপ্রথম দেখব, তাই সি আউট লিখেছি। সর্বপ্রথম আমাদের যে প্রোগ্রামটা দেখানো হয় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, ওটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আর হ্যালো ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা মূলত করি কি, হ্যালো ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা একটা টেক্সট মেসেজ স্ক্রিনে ডিসপ্লে করি। তো ডিসপ্লেইং টেক্সট মেসেজ অন স্ক্রিন, এই কাজটাই হ্যালো ওয়ার্ল্ডের মাধ্যমে করি। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড না লিখে যেই কাজটা করছি ওই মেসেজটাই লিখি, ডিসপ্লেইং টেক্সট অন দ্য স্ক্রিন। তো শুধু যদি আমরা এভাবে লিখে রেখে দিই ডিসপ্লেইং টেক্সট অন দ্য স্ক্রিন, তাহলে তো সি প্লাস প্লাস কম্পাইলার বুঝতে পারবে না যেটা স্ক্রিনে প্রদর্শন করতে হবে। এটা আমাদের সি প্লাস প্লাসের যে ফরম্যাটিং আছে ওইভাবে লিখতে হবে, বা কাঠামো যেভাবে যেমন আছে ওই কাঠামো মোতাবেক আমাদের লিখতে হবে। আর ওটা হচ্ছে আমাদের এই যে সি আউট বা ক্যারেক্টার আউট, একটা সম্পূর্ণ রূপ হচ্ছে ক্যারেক্টার আউট। এই ক্যারেক্টার আউট নামক অবজেক্টটা ব্যবহার করতে হয়। তারপর আমাদের এটার সাথে রিলেটেড যে অপারেটর আছে, ইনসারশন অপারেটর, এটার নাম ইনসারশন অপারেটর, পরপর দুটা লেস দেন সাইন একসাথে লিখতে হয়। তারপরে আমাদের দিতে হয় কোটেশন মার্ক, আর এই কোটেশন মার্কের ভিতরে আমরা যা লিখবো ওটাই হচ্ছে আমাদের স্ক্রিনে প্রদর্শিত হবে। তো এই মেসেজটা আমরা কাট করে এখানে কোটেশন মার্কের ভিতরে পেস্ট করে দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে সি প্লাস প্লাসের একটা স্টেটমেন্ট, আর প্রতিটা স্টেটমেন্ট শেষ করতে হয় সেমিকোলনের মাধ্যমে। এখানে যদি আমরা সেমিকোলন না দিই তাহলে আমাদের প্রোগ্রামটা কম্পাইল হবে না। আচ্ছা, তো এখন তো হওয়ার কথা। এখন যদি আমরা এই যে এখানে বিল্ড এন্ড রান যে বাটনটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব যে এরর দেখাচ্ছে যে রান হচ্ছে না। তার কারণ এই ক্যারেক্টার আউট বা সি আউট নামক যে অবজেক্টটা, এটার যে কাজ, এই কাজটা হচ্ছে সি প্লাস প্লাস এর লাইব্রেরি ফাইলগুলোতে এটার বিশদ বর্ণনা করা আছে, কিভাবে কি করবে ওই কোডগুলো করা আছে। তো ওই জায়গা পর্যন্ত এটার কানেকশন হচ্ছে না, কারণ আমাদের প্রোগ্রামে তো এইসব লেখা নেই, আমরা কিছুই লিখিনি, আমরা শুধু সি আউটটা ব্যবহার করেছি। তো সি আউট যে কাজ করতে পারে, কিভাবে কি করবে, ওগুলা যেই জায়গাতে আছে ওই জায়গা পর্যন্ত কানেকশনটা এখন নেই, আমাদের এই কানেকশনটা করতে হবে। আর এই কানেকশনটা করে হচ্ছে হেডার ফাইল সংযুক্ত করার মাধ্যমে। আর হেডার ফাইল হচ্ছে প্রোগ্রামের সর্বপ্রথম সংযুক্ত করতে হয় একেবারে টপে। তো একেবারে টপে আমরা হেডার ফাইল সংযুক্ত করব। হেডার ফাইল সংযুক্ত করার নিয়ম হ্যাশ ইনক্লুড ফর অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের যে হেডার ফাইলটা প্রয়োজন ওই হেডার ফাইলের নামটা লিখতে হবে। সি আউট অবজেক্টটা হচ্ছে আইও স্ট্রিম নামক
হেডার ফাইলের সাথে সম্পৃক্ত, তাই আমরা লিখলাম আইও স্ট্রিম কমেন্টের মাধ্যমে এখানে দিই। সিঙ্গেল লাইন কমেন্ট এভাবে দিতে হয়, পরপর দুটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর আমরা যাই লিখবো ওটা কমেন্ট হিসেবে গণ্য হবে, মানে ওটা কম্পাইলার আমাদের প্রোগ্রামের ভিতরে ধরবে না। এখানে লিখি ফর ইউজিং কাউট। কাউট ব্যবহার করার জন্য আমরা আইও স্ট্রিম নামক হেডার ফাইলটা সংযুক্ত করলাম। আর এই হ্যাশ দিয়ে যে লাইনগুলো শুরু হয় এগুলোকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ, আর এগুলা শেষ হওয়া নির্দেশ করতে সেমিকোলন দিতে হয় না। এখানে যেমন সেমিকোলন দিতে হয়েছিল, এটাই ছিল একটা স্টেটমেন্ট, তো হ্যাশ দিয়ে যেগুলো শুরু হয় ওগুলোতে সেমিকোলন দিতে হয় না, ওগুলা একটা নিউ লাইনের মাধ্যমে শেষ হয়ে যায়। আর একটা লাইনে একটা প্রি প্রসেসর ডিরেক্টিভই ব্যবহার করা যায়। যখন আমাদের একের চেয়ে অধিক হেডার ফাইল সংযুক্ত করতে হবে তখন আমরা দেখব যে আমরা এক একটা হেডার ফাইল এক একটা নতুন লাইনে সংযুক্ত করছি। এটাই তার কারণ, যে একটা নিউ লাইনের মাধ্যমে বুঝে যে এই হেডার ফাইল সংযুক্তকরণ বা প্রি প্রসেসর ডিরেক্টিভগুলো শেষ হয়েছে। তো এখনও যদি আমরা বিল্ড অ্যান্ড রান করি তাহলেও দেখব যে এরর দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা কোনো ফাংশন সংযুক্ত করিনি। আর হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামের একটা ফাংশন অবশ্যই থাকবে যে কোনো প্রোগ্রামের, ওটা হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশন যদি না থাকে তাহলে আমাদের প্রোগ্রামটা কাজ করবে না, আর আমরা মেইন ফাংশনটা এখনও লিখিনি। মেইন ফাংশন বা যে কোনো ফাংশন লেখার নিয়ম হচ্ছে এমন যে ফাংশনের নামটা লিখতে হয়, আমাদের যেহেতু মেইন ফাংশন তো নাম, তার সাথেই থাকে প্যারেনথেসিস বা প্রথম বন্ধনী। যে কোনো নামের পাশে যদি এমন প্যারেনথেসিস থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে ওটা একটা ফাংশনের নাম। তো আমরা দিলাম আমাদের মেইন ফাংশন, যেটা আমাদের অত্যাবশ্যক দিতেই হবে, নাহলে আমাদের প্রোগ্রাম রান করবে না। আর আমাদের স্টেটমেন্টগুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, একটা ওপেন কার্লি ব্রেস আর একটা ক্লোজ কার্লি ব্রেসের মাঝে আমরা যে স্টেটমেন্টগুলো দিব ওগুলো আমাদের প্রোগ্রামে কার্যকর হবে। তো আমাদের এই স্টেটমেন্টটা আমরা এখান থেকে কাট করে মেইন ফাংশনের ভেতরে পেস্ট করে দিলাম। এবার যদি আমরা বিল্ড অ্যান্ড রান করি তারপরও এটা রান হচ্ছে না, কারণ এখনও কিছু সমস্যা আছে। আমরা এই স্লাইডটা দেখলে বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইও স্ট্রিম নামক আমরা এই যে হেডার ফাইলটা সংযুক্ত করছি, ওটাকে যদি আমরা এই কালো বক্সটার সাথে তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি তার ভিতর আরেকটা বক্স আছে নেমস্পেস std নামক, আর ওই বক্সের ভেতরে আছে আমাদের কাউট নামক অবজেক্ট। তো আমরা এই আইও স্ট্রিম হেডারটা তো সংযুক্ত করেছি, কিন্তু এখানে হচ্ছে আমাদের এই নেমস্পেস std নামক বক্সটার সাথে কানেকশন এখনো করা হয়নি। তো আমাদের প্রোগ্রামটা এই কালো বক্সের সাথে তো কানেক্টেড, কিন্তু এই ভেতরের যে আরেকটা বক্স আছে এই বক্সের সাথে এখনো কানেক্টেড না। যদি ওখানে কানেক্টেড হয় তাহলেই আমাদের অবজেক্টটা সে খুঁজে পাবে। তো আমরা এই নেমস্পেস এখন ইউজ করব। নেমস্পেস ইউজ করার নিয়ম হচ্ছে আমাদের লিখতে হয় ইউজিং নেমস্পেস std, এটাও একটা স্টেটমেন্ট। তো এটা শেষ করার জন্য আমাদের দিতে হবে একটা সেমিকোলন। সেমিকোলন দিয়ে আমরা শেষ করলাম। এখন যদি আমরা বিল্ড অ্যান্ড রান করি তাহলে দেখবো আমাদের প্রোগ্রামটা রান করছে এবং আমাদের মেসেজটা ঠিকভাবে প্রদর্শিত হচ্ছে, যেটা আমরা প্রদর্শন করতে চাচ্ছিলাম। এবার আমরা স্ট্যান্ডার্ড কিছু ব্যাপার স্যাপার শিখে নেই। এই যে লিখেছি ইউজিং নেমস্পেস std, এইটা আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, এভাবে ইউজ করাটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ধরা হয় না। তার কারণ হিসেবে আমরা দেখি যেখানে তো আমরা ইউজিং নেমস্পেস std দিয়েছি, যদি আমরা আরেকটা নেমস্পেস ইউজ করি ইউজিং নেমস্পেস, ওটা std ছিল, এটা ধরি যে std2, আর একটা নেমস্পেস যে কোনো নাম হতে পারে, বুঝার স্বার্থে আমি লিখলাম যে এটার মধ্যে আমরা জানি আছে হচ্ছে contains an object called cout। যদি
এই নেমস্পেসের ক্ষেত্রেও একই রকম হয় যে এটাতেও একটা সি আউট নামক একটা অবজেক্ট আছে। তো আমরা দুটা নেমস্পেস ব্যবহার করছি, দুটার মধ্যেই যদি একই নামের অবজেক্ট থাকে তখন কি হবে? তখন এই যে আমরা এখানে যে সি আউট ব্যবহার করছি, এই সি আউটটা কি এসটিডি নেমস্পেসের হবে নাকি std2 নেমস্পেসের হবে তা কিন্তু আমাদের কম্পাইলার বুঝতে পারবে না এবং আমাদের প্রোগ্রাম সঠিক রেজাল্ট দিবে না, উল্টোপাল্টা রেজাল্ট আমরা পেয়ে যাব। এটা হচ্ছে একটা রিজন, আর এই রিজনটা বোঝা সবচেয়ে সহজ, তাই এই রিজনটা আমি দেখালাম। এই কারণে হচ্ছে এভাবে ব্যবহার করাটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, আর আমরা এটা করব না। তো এগুলো কেটে দেই, এটাও কেটে দিই যেহেতু আমরা এটা ব্যবহার করব না। তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আমাদের যে অবজেক্ট আছে ওই অবজেক্টের আগে আমরা নেম স্পেসের নামটা লিখব std এবং তারপর একটা অপারেটর দিব, ওটা হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর নামে পরিচিত, পরপর দুটা কোলন। এভাবে আমরা ব্যবহার করব। এখন যদি আমরা বিল্ড রান করি আগের মতোই আমাদের প্রোগ্রামটা রান হবে, কিন্তু এবার আমরা স্ট্যান্ডার্ডভাবে আমাদের প্রোগ্রামটা লিখলাম। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ডের ব্যাপার স্যাপার যেহেতু বলছি, আরেকটা হচ্ছে আমাদের ফাংশনের একটা রিটার্ন টাইপ ডিক্লেয়ার করতে হয়। আর মেইন ফাংশনের রিটার্ন টাইপ সব সময় ইন্টিজার হবে। মেইন ফাংশনের রিটার্ন টাইপ C++ প্রোগ্রামে সব সময় হয় ইন্টিজার, আর এটা ডিক্লেয়ার করতে হয় ফাংশনের নামের আগে একটা স্পেস থাকে, আর এখানে লিখবো আমরা int ইন্টিজার টাইপ মেইন ফাংশন এর রিটার্ন টাইপ। আর হচ্ছে আমাদের লিখতে হবে রিটার্ন 0 RETURN। এই রিটার্নটা আমরা লিখি প্রোগ্রামের সর্বশেষ লাইনে। এই রিটার্নটা যদি আমরা নাও লিখি তারপরও আমরা দেখতে পারবো যে আমাদের প্রোগ্রাম রান করলে কিন্তু এই যেখানে দেখাচ্ছে রিটার্ন 0, এখানে দেখাচ্ছে আমাদের রিটার্ন 0। আমরা লিখি বা না লিখি এটা রিটার্ন অবশ্যই করবে, কিন্তু লেখাটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, তাই আমরা এটা লিখে দিব। ওকে, আচ্ছা, তো এবার আমরা টেক্সট কিভাবে ডিসপ্লে করতে হয় মনিটরে বা স্ক্রিনে তা শিখে নিলাম। এবার আমরা ভ্যারিয়েবল সম্পর্কে শিখি। ভ্যারিয়েবল হচ্ছে, স্লাইডটাতে একটু যাই। ভ্যারিয়েবল হচ্ছে এক একটা কন্টেইনারের মতো। যেমন আমাদের বাসায় বিভিন্ন কন্টেইনার থাকে, ওখানে হয়তো চানাচুর থাকে বা বিস্কিট থাকে, আমাদের যখন যেটা খেতে ইচ্ছা করে ওই কন্টেইনারটা আমরা নিই। এই প্রোগ্রামিংয়েও ভ্যারিয়েবলগুলো কন্টেইনারের মতো, এখানে কিছু ডেটা সেভ করে রাখা যায় এবং পরবর্তীতে আমরা যখন প্রয়োজন ওই ভ্যারিয়েবলের নামটা উল্লেখ করে ওই ডেটাগুলো ব্যবহার করতে পারি। তো আমরা এখানে ব্যবহার করব ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে আমাদের ভ্যারিয়েবল টাইপ দিতে হয়। আমরা দিলাম ইন্টিজার টাইপ একটা ভ্যারিয়েবল, আর এটার নাম দিলাম a। এবার আমরা ডিক্লেয়ার করার পর এটার ভ্যালু সেট করলাম, a ইকুয়াল 1 দিলাম। আর হচ্ছে আমরা এই এর ভ্যালুটা এবার স্ক্রিনে প্রদর্শন করব। তো এই অংশটুকু আমরা কেটে দেই এবং এখানে লিখি a। যখন আমরা ভ্যারিয়েবল সি আউট দিয়ে ভ্যারিয়েবল স্ক্রিনে আউটপুট করব তখন হচ্ছে আমাদের এই যে কোটেশন মার্ক দেওয়া যাবে না। কোটেশন মার্ক দিলে হচ্ছে কোটেশন মার্কের ভেতরে যেটা থাকে সরাসরি ওটা আমাদের আউটপুট হয়। যেমন এখানে যদি আমরা কোটেশন মার্ক দিই এবং বিল্ড এন্ড রান করি তাহলে দেখব আমাদের আউটপুট আসছে এ। কিন্তু আমরা যদি এখানে কোটেশন মার্ক না দিই শুধু এ লিখি এবং বিল্ড এন্ড রান করি তাহলে দেখব আমাদের আউটপুট আসছে 1। ওকে, এই যে এর যে ভ্যালুটা আমরা সেট করেছিলাম ওই ভ্যালুটা আউটপুট করছি। তো হচ্ছে এভাবে আমাদের ভ্যারিয়েবল কাজ করে। তো এই ভ্যারিয়েবলটা দিয়ে আমরা অর্থবোধক কিছু একটা করি।
যে আমরা এখানে লিখি আরেকটা অংশ, এটা প্রথমে মেসেজ শো করবে your age is, তারপর দিবে এ যে আপনার বয়স এত, এখানে দিয়ে দিলাম 23। build and run করলে দেখাচ্ছে your age is 23। ওকে, এবার আমরা ইনপুট নেওয়া শিখি। ইনপুট নেওয়ার জন্য আমাদের ভ্যারিয়েবল অত্যাবশ্যক, যেটা আমরা ইনপুট নিব ইউজারের কাছ থেকে ওটা একটা ভ্যারিয়েবলে সেভ হবে। ভ্যারিয়েবল না থাকলে আমরা ইনপুট নিতে পারবো না। আমাদের ইনপুট এটাকেই আমরা এজের ইনপুট হিসেবে ব্যবহার করি। ইনপুট নেওয়ার জন্য এই ভ্যালুটা আমরা আর ব্যবহার করব না, আমরা এখন ইনপুট নিব ইউজারের কাছ থেকে। ইনপুট নিতে হয় সিইন অবজেক্টের মাধ্যমে, আর এটাও হচ্ছে এসটিডি কিছু একটা হয়ে গেছে যার কারণে, আচ্ছা এভাবে ব্যবহার করি। কার্সরটা চলে গেছে কোনো একটা কারণে। এসটিডি, তারপর আমরা দিব স্কোপ রেজুলেশন অপারেটর, তারপর লিখব সিইন, তারপর এটার সাথে রিলেটেড যেই অপারেটরটাকে বলা হয় এক্সট্রাকশন অপারেটর, পরপর দুটা গ্রেটার দ্যান সাইন, তারপরে আমরা যেই ভ্যারিয়েবলের মধ্যে ইনপুটটা সেভ করতে চাই ওই ভ্যারিয়েবলটার নাম। আমরা এতে সেভ করতে চাই তো এর নাম দিব, আর এটা একটা স্টেটমেন্ট শেষ করার জন্য আমাদের দিতে হবে একটা সেমিকোলন। এবার যদি আমরা প্রোগ্রামটা বিল্ড এন্ড রান করি তাহলে দেখব একটা কার্সর বিপ করছে, কারণ আমরা ইনপুট দেওয়া সেট করেছি। ইনপুট যতক্ষণ না নিবে তার পরবর্তী স্টেটমেন্টে যাবে না। তো আমরা এখানে দিয়েই 23। এবার এর ভ্যালুটা আমরা নিজেরা দিলাম বা ইউজার থেকে নিলাম। তো এটাকে আমরা আরেকটু সুন্দর করি, যে আমরা দেখছি যে প্রথমে যখন স্টার্ট হচ্ছে তখন কোনো মেসেজ টেসেজ কিছুই দেখাচ্ছে না। একজন ইউজার কীভাবে বুঝবে যে সেই তার কী করতে হবে? তো একটা মেসেজ দিয়ে দিই যে এন্টার ইউর এজ, এইটা আমরা সিইন এর আগে দিব। সিইন এর আগে আমরা দেব একটু ভেজাল হয়ে গেছে কিছু কারণে, ঠিক মতো কাজ করছে না। কার্সরটা কেন চলে গেল বুঝতে পারছি না। যাই হোক, এভাবেই এখন কাজ করতে হবে। সামনে যাচ্ছে না, আচ্ছা ট্যাব দিয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে মেসেজ দিব হচ্ছে enter your age, তারপর আমরা হচ্ছে আমাদের ইনপুটটা নিব। বিল্ড রান করি, মেসেজ শো করছে এন্টার ইউর এজ। এখানে আমরা দিব আমাদের যেটা ইচ্ছা, আমরা যা ইনপুট দিয়েছি তাই আমাদের দেখাচ্ছে। তো আমরা ইনপুট নেওয়া শিখলাম, আউটপুট করা শিখলাম, কিভাবে কমেন্ট লিখতে হয় ওটাও শিখলাম, আর হচ্ছে হেডার ফাইলের ব্যবহার শিখলাম। আর কি করা যায় আমাদের আরেকটু এটা কি আরেকটু এক্সটেন্ড করি, যে আমরা এজ ইনপুট নিচ্ছি সাথে আমরা নামও ইনপুট নিই। আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এন, এটা দিয়ে আমরা নেম ইনপুট নেব। এই অংশের মতোই আরেকটা অংশ আমরা ক্রিয়েট করি যে মেসেজ শো করবে
দিলাম n, আর এখানে দিব আমরা enter your name. ওকে, তারপর cout করব your age. your age এর আগে আমরা লেখাটাই একটা ঝামেলার কাজ হয়ে গেল কেন যেন, কারণ আবার এটা সম্পূর্ণ কেটে লিখতে হবে। আচ্ছা, এক কাজ করে এটা সেভ করে ক্লোজ করে ওপেন করি, ক্লোজ ইট। সরি ফর দ্য ইন্টারাপশন, কিছু করার নেই, আমার হাতে নেই কিছু। ফাইলটা দেখাচ্ছে না, ওপেন করলে আচ্ছা, এবার কার্সর আমাদের চলে এসেছে আগের মতো। এবার সহজে লিখতে পারবো। তো আমরা এখানে করেছিলাম enter your name, enter your age, তারপর দিয়েছি এখানে শুধু লাস্টে শো করছে শুধু এজ। তো আমরা এখন এখানে নেম প্লাস এজ শো করব। এরকম একটা মেসেজ দেই যে ওয়েলকাম, তারপর আমাদের নেমটা শো করবে, ওয়েলকাম। তারপর আমাদের নেমটা শো করবে এবং নেমের পরে আমরা একটা ফুল স্টপ দিব। তো ওই ফুল স্টপটা আমরা এখানে দেই, আর এই ফুল স্টপের পর একটা খালি স্পেস দিয়ে দিলাম। এবার যদি বিল্ড এন্ড রান করি, এন্টার ইউর নেম, বদেই হাসান। হাসান লিখে এন্টার দেওয়ার পরই আমাদের এরকম হচ্ছে যে এন্টার ইউর এজ চলে এসেছে, কিন্তু আমরা কিছু এন্টার করতে পারিনি, অটোমেটিক্যালি তারপর চলে এসেছে ওয়েলকাম, দেখাচ্ছে 0। আমরা লিখেছি হাসান, কিন্তু নামের জায়গায় আমাদের দেখাচ্ছে 0। ইউর এজ ইজ দেখাচ্ছে বিশাল বড় একটা নাম্বার। তার কারণ আছে, তার কারণ হচ্ছে আমরা এই n যে আমরা ভ্যারিয়েবলটা নিয়েছি, এটার টাইপ নিয়েছি ইন্টিজার, কিন্তু এটা ইন্টিজার টাইপ নিলে হবে না, এটা আমাদের নিতে হবে স্ট্রিং টাইপ, কারণ এখানে আমরা কিছু টেক্সট ইনপুট নিচ্ছি। টেক্সটকে বলা হয় প্রোগ্রামিংয়ের ভাষায় স্ট্রিং। তো এই ভ্যারিয়েবলটার টাইপ আমাদের নিতে হবে স্ট্রিং। আর তারপর হচ্ছে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে স্ট্রিং তো আমরা এখন ব্যবহার করছি, কিন্তু স্ট্রিং আমাদের এই আইও স্ট্রিম বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্রিম নামের যে হেডার ফাইল, ওটার মাধ্যমে অ্যাক্সেস পাওয়া যায় না। এটার অ্যাক্সেস পাওয়া, এখানে আমরা এটার মাধ্যমে সি আউটের অ্যাক্সেস পেয়েছি, সি ইনের অ্যাক্সেসও পেয়েছি, কিন্তু আমাদেরকে স্ট্রিং এর অ্যাক্সেস পেতে হলে আরেকটা হেডার ফাইল সংযুক্ত করবে। আর আমরা আগেই বলেছিলাম যে হেডার ফাইলগুলো আলাদা আলাদা লাইনে ইনক্লুড করতে হয়। তো আমরা একটা নতুন লাইনে ইনক্লুড করব আরেকটা হেডার ফাইল অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে, যার নাম হচ্ছে স্ট্রিং। এই স্ট্রিং হেডার ফাইল যদি আমরা ইনক্লুড না করি তাহলে দেখেন বিল্ড এন্ড রান করলে এরর দেখাবে। যদি ইনক্লুড করি তারপরে একটা কমেন্টটাও লিখে দেই, ফর ইউজিং স্ট্রিং। বিল্ড এন্ড রান করি, এখনো প্রবলেম দেখাচ্ছে। তার এই প্রবলেমটা দেখানোর কারণ হচ্ছে স্ট্রিং এর সাথে আমাদের নেম স্পেস ব্যবহার করতে হবে, std, তারপরে স্কোপ রেজুলেশন। তা যদি আমরা দেই বিল্ড এন্ড রান করি, ওকে, এবার রান হচ্ছে প্রোগ্রাম।
ইন এন্টার ইয়োর নেম দিলাম হাসান, এন্টার চাপলাম, সুন্দরভাবে এসেছে। এন্টার ইয়োর এজ, আগে যেটা আসছিল না। Hassan is 200 years old. Okay. Welcome Hassan, your age is 200. তো এবার আমরা যেটা শিখতে পারি আর একটু ফরম্যাটিং, যে এই যে আমরা এন্টার করলাম, তারপর আমাদের রেজাল্ট আসলো, এগুলো হচ্ছে রেজাল্টের পরে এই যে হাবিজাবি লেখা আসছে রিটার্ন 0, এক্সিকিউশন টাইম, আমরা চাই যে এই লেখাগুলো আসার আগে যাতে একটা খালি স্পেস, একটা ফাঁকা লাইন থাকে। ফাঁকা লাইনটা আমরা কিভাবে দেব ওটা আমরা শিখি। যে আমাদের এই যে এজের পরে একেবারে শেষে এ ভ্যারিয়েবলের পরে আমরা একটা ফাঁকা লাইন ক্রিয়েট করব। এটা করার জন্য আমরা আরেকটা এই ইনসারশন অপারেটর দিব, তারপর লিখবো হচ্ছে এন্ড লাইন, ENDL, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নেম স্পেসের অন্তর্গত, তাই আমরা এটা STD লিখবো এবং স্কোপ রেজুলেশন অপারেটর দিব। আর এটা আমরা এই যে ইনপুট আউটপুট স্ট্রিমের মাধ্যমে ব্যবহার করতে পারবো। এই হেডার ফাইলটা থাকলেই আমরা ইনলাইন ব্যবহার করতে পারবো। এবার যদি আমরা বিল্ড এন্ড রান করি, এন্টার করি হাসান 23, ওয়েলকাম হাসান, ইওর এজ, হ্যাঁ, তো তারপর আমরা দেখছি যে আমাদের একটা ফাঁকা লাইন আসছে। এবার আমরা এমটি লাইন দেওয়ার বা ফাঁকা লাইন দেওয়ার আরেকটা পদ্ধতি শিখি, যেটা হচ্ছে স্ট্রিং এর ভিতরে, অর্থাৎ আমরা এই যে যেই ইনপুটগুলো কোটেশন মার্কের ভেতরে দেই ওই জায়গা থেকেও আমরা নিউ লাইন ক্রিয়েট করতে পারি। তো আমরা প্রথমে একটা নিউ লাইন ক্রিয়েট করি। এমন জায়গাগুলো কোটেশন মার্কের ভেতরে ইনলাইন ব্যবহার করা যায় না, ইনলাইন আলাদাভাবে ব্যবহার করতে হয় ভ্যারিয়েবলের মতো। আর যদি কোটেশন মার্কের ভেতরে আমরা নিউ লাইন ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে এমন যে \n, এই অংশটুকু আমাদের লিখতে হবে, তাহলে একটা নিউ লাইন ক্রিয়েট হবে। এখন আমাদের প্রোগ্রাম মতে আমাদের ওয়েলকাম লেখার আগে একটা ফাঁকা লাইন থাকবে এবং এই লাইনটা শেষ হওয়ার পর আরেকটা ফাঁকা লাইন থাকবে। বিল্ড এন্ড রান করি, আবার ইনপুট দেই সান 3, এই যে এখানে একটা ফাঁকা লাইন চলে এসেছে। তারপর আমাদের মেসেজ দেখাচ্ছে ওয়েলকাম হাসান, ইওর এজ ইজ 23, তারপর একটা ফাঁকা লাইন দেখাচ্ছে। তো আমরা মোটামুটি বেশ কয়েকটা জিনিস শিখলাম। সি আউট, সি ইন, ইনলাইন, স্ট্রিং এর ব্যবহার শিখলাম, কিভাবে ইনপুট নিতে হয়, কিভাবে আউটপুট করতে হয়, কিভাবে নতুন লাইন ক্রিয়েট করতে হয়, ফাঁকা লাইন বা এমটি লাইন, এটা আমরা শিখলাম। কিভাবে কমেন্ট করতে হয় এটা আমরা শিখলাম। তো আজকের জন্য মনে হয় এতটুকু যথেষ্ট। পরবর্তীতে আমরা আরও কিছু শিখব। আরেকটা কিছু কি শেখা যায়? আচ্ছা, আজকে আমরা এখানেই শেষ করি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।